আমার নাম অর্ণব, বয়স ২৪। কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স পাশ করেছি, বেকার। তবে চাকরির জন্য চেষ্টা করছি। বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু চাকরি হচ্ছে না। ইনকাম তেমন নেই, কিন্তু ভ্রমণের নেশা আছে। এখনও ভ্রমণ করি। ভ্রমণের টাকা জোগাই টিউশন পড়িয়ে। সায়েন্সের ছাত্র, তাই ছাত্র জোগাড় করতে কষ্ট হয় না। বেশ উঁচু লম্বা, সুস্বাস্থ্যের অধিকারী উজ্জ্বল শ্যামলা আমি, কিন্তু এখন একটা প্রেম করতে পারিনি। প্রেম আমার ভালো লাগে না, ওসব আবেগ আমার নেই। অনেক দিন পর ঘুরতে যাচ্ছি। সেকেন্ড ক্লাস স্লিপারের টিকিট কেটেছি আমি। রাত 11:55 সময় নবদ্বীপ থেকে মণিপুরের উদ্দেশ্যে ট্রেন ছাড়ল। আমার গন্তব্য কাঠগড়। জীবনে প্রথমবারের মতো যাচ্ছি ওখানে। হিমালয় অনেক ঘুরেছি, এবার একটু দক্ষিণে ভ্রমণের ইচ্ছে হয়েছে। বন্ধুরা অনেকেই সঙ্গী হতে চেয়েছিল, কিন্তু শেষে কেউই এলো না, তাই একাই যাচ্ছি। আমার সামনের আসনে বসে আছে ৩ জন, 2 জন পুরুষ আর 1 জন মহিলা। পুরুষ দুজনেরই বয়স 55-60-এর মতো। মহিলার বয়স বড়জোর 35। শাড়ি পরে আছেন উনি, তার মানে মহিলাটি আমার চেয়েও অন্তত 10 বছরের বড়। তিনি পাশে বসা একজন বয়স্ক পুরুষের সাথে কথা বলছেন। সম্ভবত এই পুরুষটাই তার ভ্রমণ সঙ্গী। সম্পর্কে কী হন কে জানে, বাবা কিংবা বড় ভাই হবেন। মহিলাটি ফর্সা, অতি সুন্দর, 5 ফুট 5 ইঞ্চির মতো লম্বা, যথেষ্ট ফিট। মুখটাও বেশ মিষ্টি। তার গোলগাল আকর্ষণীয় চেহারায় একটা মায়া আছে। আমি যে সিটে বসে আছি, তাতে আমি বাদে আরও 2 জন বয়স্ক পুরুষ। রাত অনেক হয়ে গেছে, ঘুমাতে হবে। আমার সিট মাঝখানে। একজন বলল, আসুন আমরা শুয়ে পড়ি নাকি। সবাই রাজি হয়ে গেল তার কথায়। উভয় দিকেই মাঝের আসন বেঁধে নেওয়া হলো, যেটাতে এতক্ষণ হেলান দিয়েছিলাম আমরা। সিট মাঝখানে, আমি সিটে উঠে শুয়ে পড়লাম। ট্রেনের জানলার বিপরীত দিকে মাথা দিয়ে দেখলাম আমার অন্য পাশের মাঝখানের সিটে উঠলেন সেই মহিলা। তিনি মাথা দিলেন জানলার দিকে, অর্থাৎ আমার বিপরীত দিকে। কে আমার দিকে মাথা দিয়ে শুলে আমার জন্য একটু ভালো হতো, কিন্তু তার হলো না। তবে অনেক কিছু আমার নজরে পড়ছিল। মহিলাটি বেশ লম্বা, স্লিমের উপরে হালকা স্বাস্থ্যবান। ট্রেনে সবাই ঘুমিয়ে পড়েছে। আমি চোখ বুজে ভাবতে লাগলাম আমার প্রথম কাজের অভিজ্ঞতার কথা। ছাত্রজীবনে মেস বাড়িতে থাকার সময় এক রান্নার মাসির সাথে কয়েকদিন কাজ করেছিলাম। দারুণ কাটিয়েছিলাম সে দিনগুলো। ওসব কথা ভাবতে ভাবতে আমার কেমন যেন একটা অনুভব হলো। তবুও আমি নিশ্চিন্তে সেই মাসির কথা ভাবতে লাগলাম। অনেক মিস করছিলাম তাকে। একসময় মনে হলো, দেখি তো মহিলা ঠিকমতো ঘুমিয়েছে কিনা। অল্প চোখ খুলে আমি মাথা ঘুরিয়ে মহিলার দিকে তাকালাম। দেখলাম মহিলাটাই ঈষৎ মাথা তুলে আমার দিকে তাকিয়ে কি যেন দেখছে। আমি মুখ নাড়াতেই সে তাড়াতাড়ি বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল। আর মানে এতক্ষণ সে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছিল নাকি? আমার একটু অস্বস্তি হলো, তবুও কিছু বললাম না। নিজের মন আর অদ্ভুত সব চিন্তা থেকে রেহাই পেতে সিট থেকে নেমে টয়লেটে গেলাম ফ্রেশ হতে। কিন্তু টয়লেটে মানুষ ছিল, আমি অপেক্ষা করছিলাম। এমন সময় হঠাৎ দেখলাম আমার পাশের সিটে সেই মহিলা চলে এসেছেন। তিনিও বাথরুমে যাবেন। উনি আমাকে জিজ্ঞেস করলেন, একটাও খালি নেই? আমি বললাম, না, এখন সবাই ঘুমাবে তাই টয়লেটে ভিড়, একটু পরে ভিড় থাকবে না। শুনে মহিলা বললেন, ও। তারপর মহিলা আবার বললেন, তুমি কোথায় যাবে বলো? বললাম, কাঠগড় বেড়াতে যাচ্ছি। তারপর মহিলাটা একটু এদিক ওদিক তাকিয়ে নিচু গলায় বললেন, তুমি এক কাজ করো, আমাদের সাথে শিলিগুড়ি চলো। ওখানে বেড়াবে, আমাদের সাথেই থাকবে। ওখানে তো যাওনি কোনো দিন? বললাম, না দিদি, যাইনি কোনো দিন, কিন্তু অত খরচ আমার নেই, ছাত্র মানুষ, বোঝেন না তো। আরে, ওখানে তোমার খরচ দিতে হবে না, আমাদের সাথেই থাকবে, খাবে আর তোমার মতো বেড়াবে। আমি মহিলার মতলব বুঝে ফেললাম। নিশ্চয়ই আমার মধ্যে কিছু দেখে খুব ভালো লেগে গেছে, তাই সঙ্গে নিতে চাইছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কি দেখেছে। আমি দারুণ একটা সুযোগ পেয়ে গেলাম। ভাবলাম, ভগবান বোধহয় এবার আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন, কিছু একটা পেতে যাচ্ছি। আমি বললাম, ঠিক আছে, তা যাওয়া যায়। মহিলাটি বললেন, আর শোনো, তুমি আমার হাজব্যান্ডের কাছে বলো না কিন্তু যে তুমি উঠে যাচ্ছিলে। বলবে শিলিগুড়িতে যাচ্ছি চিকিৎসা করতে, রোগের নাম একটা বানিয়ে বলে দিও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে দিদি, তাই হবে। কিন্তু ওই লোকটা কি আপনার স্বামী? মহিলাটি চোখে মুখে বিরক্তির ভাব প্রকাশ করে বললেন, স্বামী, কিন্তু ওনার বয়স অনেক বেশি, আমি তো ওনাকে আঙ্কেল বলে ফেলেছি। বললেন, হ্যাঁ, বয়স অনেক বেশি, সেই জন্যেই তো তার দ্বারা কিছুই হয় না। জিজ্ঞেস করলাম, আপনার নাম কি দিদি? অন্বেষা। আরও জিজ্ঞেস করলাম, আপনার বয়স কত? বললেন, 32। আমি বললাম, 25। তার মানে আপনি আমার চেয়ে 7 বছরের বড়। তিনি বললেন, তাই? 25? আমি ভেবেছিলাম 20। বয়স কোনো ব্যাপার না, মনের মিল থাকলে সবই হয়।
এমন সময় দুদিকেই টয়লেট ফাঁকা হয়ে গেল। দুজন ঢুকে পড়লাম দুটোতে। টয়লেট থেকে আমি আগেই বেরোলাম, সিটে গিয়ে শুয়ে পড়লাম। একটু পর ওই মহিলা সিটে উঠল। এবার সে বালিশ ঘুরিয়ে নিল। আমি যেদিকে মাথা দিয়েছি সেও সেদিকে মাথা দিল। অন্বেষাদি মাঝে মাঝেই চোরা চাহনিতে আমার দিকে তাকাচ্ছিল। আমি আর পাঁচ ভাবলাম না, দেখছে দেখুক, আমারই ভালো। রাত 3টের দিকে ঘুমিয়ে পড়লাম। ট্রেনের মধ্যে সকাল হয়ে গেল। আমি সারাদিন অন্বেষার দিকেই দেখছিলাম। এভাবেই দিন পার করে বিকেলে মণিপুর পৌঁছালাম। স্টেশনে নেমে অন্বেষাদি তার স্বামীকে বলল, এই ছেলেটা একা একা শিলিগুড়ি যাচ্ছে বুঝলে, জীবনে কোনোদিন সে ওখানে যায়নি। ওকে আমি আমাদের সঙ্গে যাওয়ার কথা বলেছি, একসাথে ঘর ভাড়া নিয়ে থাকবো, এতে খরচও কম পড়বে। আমি কিন্তু ওকে কথা দিয়েছি, তুমি না করতে পারবে না। স্বামী বলল, ঠিক আছে যাক না আমাদের সঙ্গে, ছেলে মানুষ। মণিপুর থেকে অন্য ট্রেনে শিলিগুড়ি যাবার জন্য উঠলাম। এই সময় আমি টয়লেটে গেলে দিদিও গেল। ওখানে আমাকে থামিয়ে বলল, আঙ্কেল যদি শোনে তোমার কী রোগ হয়েছে তাহলে তুমি বলবে গোপন রোগ। আমি ঠিক আছে বলে দিলাম। শিলিগুড়ি পৌঁছতে রাত হয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করে বিকাশ হাসপাতালের সামনের পাড়ায় 3তলা একটা ঘর পাওয়া গেল। রাত হয়ে গেছে বলে সব ভালো ঘর বুক হয়ে গেছে। ঘরটায় শুধু ফ্লোর ছিল, খাট পলঙ্গ ছিল না। এল প্যাটার্নের বেশ বড় একটা ঘর, মাত্র 300 টাকা ভাড়া। ঘরের সাথে ওয়াশরুম এবং রান্নাঘর আছে। 3 জনের জন্য 3টে বিছানা দিল ওরা। হাঁড়ি পাতিল, গ্যাসের চুলো, সিলিন্ডার সব ভাড়া করলাম। ব্যাগপত্র রুমে রেখে হাত মুখ ধুয়ে আমরা হোটেলে খেতে বেরোলাম। খেতে খেতে অন্বেষাদি তার স্বামীকে বললেন, কাল থেকে আর তোমার হোটেলে খেতে হবে না, তোমাকে ডাক্তারের সিরিয়ালে বসিয়ে আমি আর অর্ণব বাজার করতে যাব, তারপর দুজন রুমে এসে রান্না করব। তোমার ডাক্তার ডাকানো হয়ে গেলে ফোন করে দিও। স্বামী বললেন, ঠিক আছে তাই করো। আমি সঙ্গে সঙ্গে পকেট থেকে 2 500 টাকার নোট বার করে অন্বেষাদির হাতে দিয়ে বললাম, অন্বেষাদি আপাতত এটা রাখুন আমার থাকা আর খাওয়ার খরচ। খাওয়া দাওয়ার পর রুমে এসে কিছুক্ষণ গল্প টল্প করে বিছানা পেতে শুয়ে পড়লাম। অন্বেষাদি আর তার স্বামীও তাদের বিছানা পাতল। আমি পাতলাম এলের অন্যদিকে, কিন্তু মাথাটা অন্বেষাদির দিকে দিলাম যাতে সুবিধা হয়। অন্বেষাদিরা শুয়েছে মাথাটা আমার বিপরীত দিকে দিয়ে। আমার ঘুম আসছিল না। শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম আর মাঝে মাঝে অন্বেষাদির দিকে তাকাতে লাগলাম, যদি গল্প করা যায় আর কিছু দেখা যায়। একটু পর অন্বেষাদি উঠে ওয়াশফুলে গেল। সে শুধু পেটিকোট আর ব্লাউজ পরে আছে। খানিক পর অন্বেষাদি বাথরুম থেকে বেরোলো। আমি ঘুমের ভান করে পড়ে রইলাম। ওদের বিছানা থেকে আমার বিছানা বেশ খানিকটা দূরে। হঠাৎ দেখলাম অন্বেষাদি আমার দিকে এগিয়ে আসছে। আমি সামান্য চোখ খুলে দেখতে লাগলাম তিনি আমার দিকে তাকিয়ে একটু নজর বুলিয়ে চলে গেল। আমাকে দেখতে এসেছিল নাকি অন্য কিছু ঠিক বুঝতে পারলাম না। ঘরে একটা বেশি পাওয়ারের ডিম লাইট জ্বলছিল। ওদিকে আঙ্কেল তো অনেক আগেই ঘুমে বেহুশ, সে নাক ডাকছে। আমার আর ঘুম হচ্ছে না। আমি এপাশ ওপাশ করতে লাগলাম। প্রায় ঘণ্টাখানিক পার হয়ে গেল। হঠাৎ অন্বেষাদির দিকে তাকিয়ে দেখি বসে কি যেন করছে আর হালকা শব্দ আসছে। বন্ধুরা, ইউটিউবের করা নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম মনের মতো গল্প দেয়া আছে যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম মনেই নেই। সকালবেলায় অন্বেষাদির ডাকে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি অন্বেষাদি আমার পাশে বসে আছে। সকাল হয়ে গেছে তো, দাঁত ব্রাশ করতে হবে, চান করতে হবে, তারপর বাইরে হোটেলে যেতে হবে জলখাবার কিনতে। আমি দেখলাম অন্বেষাদির ইতিমধ্যেই স্নান হয়ে গেছে, মাথায় তার গামছা পেঁচানো, পরনে অন্য শাড়ি। আমি বললাম, হ্যাঁ উঠছি। অন্বেষাদি চলে গেল রান্নাঘরে। আমি ফোনটা হাতে নিয়ে ফেসবুক স্ক্রল করলাম। এরপর উঠে বাথরুমে গেলাম। স্নান করার আগে দেখলাম আশেপাশে চুলগুলো বেশ বড় হয়ে গেছে। না, একদিন কাটা হয় না। ভাবলাম চুলগুলো কেটে তৈরি থাকতে হবে, কারণ যে কোনো সময় ডাক আসতে পারে। ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়ে দেখি আঙ্কেল এখনও ঘুমাচ্ছেন। আমি নতুন জামাকাপড় পরে নিলাম। অন্বেষাদি বলল, তুই একটু বাইরে যা, খাবার কিনে আন। হাতে কিছু টাকা দিল অন্বেষাদি। আমি জিজ্ঞাসা করলাম, আঙ্কেল এখনও ওঠেনি? না, সে তো ঘুমের বড়ি খায়, তাই উঠতে দেরি হয়। এক্ষুনি উঠে পড়বে, উঠলেই আমরা খাবার খেয়ে বাইরে বেরোবো। আমি বাইরে বার হলাম। হোটেলে যেতে যেতে ভাবতে লাগলাম, অন্বেষাদি হঠাৎ আমার সাথে তুই করে বলছে কেন? মানুষ যেন ভাই মনে করে, সেই জন্যেই কি? আবার ভাবলাম আঙ্কেলের কথা, সে ঘুমের বড়ি খেয়ে ঘুমায়, সেই জন্যেই আশেপাশে কখন কি হয় কিছুই বুঝতে পারে না। ব্রেকফাস্ট করে আমরা বিকাশ হাসপাতালে রওনা হলাম। সকাল 7:30টায় হাসপাতালের রোগ বিভাগে গিয়ে দেখলাম অনেক বড় সিরিয়াল। অন্বেষাদি সিরিয়ালের কাগজপত্র জমা দিতে গেল। আঙ্কেলের সিরিয়াল আগেই কাটা ছিল। আজকে ওনার সিরিয়াল 26, কিন্তু এখন চলছে মাত্র 3। অন্বেষাদি বলল, সিরিয়াল 26 কিন্তু আমাদের আসা একটু আগে আগে হয়ে গেল, কি করা যায় বলো তো?
আসলে অন্বেষাদি ইচ্ছে করেই আগে আগে এসেছিল, যাতে আঙ্কেলকে এখানে বসিয়ে রেখে বাজার এবং রান্না করার জন্য চলে যাওয়া যায়। অন্বেষাদির কথা শুনে আঙ্কেল বললে, কোনো সমস্যা নেই, তোমরা গিয়ে বাজার করে রান্না শুরু করো, আমি অপেক্ষা করি, সিরিয়াল এসে গেলে ফোন দেব। আমরা দুজনেই সাথে সাথে বাজারে রওনা হয়ে গেলাম। রিকশায় বাজারে গিয়ে বাজার করে রুমে ফিরতে আধ ঘন্টার বেশি লাগবে না। কিনেছি শুধু একটা লাউ আর ডিম এবং বিভিন্ন মশলাপাতি, আর দিদি আমার জন্য কিনলো এক বয়াম খাঁটি মধু। বাজার থেকে হেঁটেই ফিরলাম বাসায়। হাঁটার সময় আমি অন্বেষাদির পেছন পেছন চলতে লাগলাম, বেশ ভালোই লাগছিল। বিশাল সাইজের দুটো লাউ, এত বড় লাউ সচরাচর দেখা যায় না। আমি ভাবছিলাম এই লাউ দিয়ে এক্ষুনি সুস্বাদু তরকারি বানানো যায়। একটু পর আমরা বাজার করে রুমে চলে আসলাম। শাড়ি পরে বাইরে গিয়েছিল অন্বেষাদি, ওই অবস্থাতেই রান্নাঘরে ঢুকে পড়ল। হাতে সময় খুব কম, আমি একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকলাম যাতে কাজ করা যায়। অন্বেষাদি খুব দ্রুত রাইস কুকারে ভাত ধুয়ে দিয়ে ডিম সিদ্ধ করতে দিয়ে সিঙ্কেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কড়াই থালা বাটি মাজতে লাগলো। এর মধ্যে আমি লাউ পেঁয়াজ রসুন মরিচ কেটে ফেললাম। অন্বেষাদি বলল, এখন মশলা বাটতে হবে। অন্বেষাদি দাঁড়িয়ে মশলা বাটতে শুরু করলো। এদিকে আমি লাউ দুটো দেখতে লাগলাম, সব ঠিক আছে নাকি, রান্না করলে ভালোই হবে। আমি বললাম, আমাকে কি আর কোনো কাজে লাগাতে হবে? অন্বেষাদি বলল, করতে হতে পারে, আপাতত দাঁড়িয়ে থাক। ঠিক আছে বলে দাঁড়িয়ে রইলাম অন্বেষাদির দিকে। একটু পর অন্বেষাদি বলল, একটু সাহায্য কর, লাউ দুটো ভালো ধুয়ে এনে এরপর মশলা দিয়ে মাখিয়ে কড়াইতে দিয়ে দে, মাঝে মধ্যে ভালো করে চামচ দিয়ে নাড়া দে যেন পুড়ে না যায়। একটু পর রান্না দিই। বন্ধুরা, ইউটিউবের করা নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম মনের মতো গল্প দেয়া আছে, যেগুলো ইউটিউবে পাওয়া যায় না। 2 ঘন্টা পর অন্বেষাদি বলল, একটু থাম, চুলোটা অফ করে দিয়ে আসি। দিদি উঠে চুলো অফ করে দিয়ে এলো, তরকারি হয়ে গেছে। এমন সময় হাসপাতাল থেকে আঙ্কেলের ফোন এলো, সামনে আর 2টো সিরিয়াল আছে। অন্বেষাদিকে বলল হাসপাতালে যেতে। এখন হাসপাতালে যেতে হবে, আঙ্কেল একা বসে আছেন। দুজনেই যাওয়ার জন্য রেডি হলাম। দিদি বলল, তোর যাওয়ার দরকার নেই অর্ণব, তুই ঘুমা, তোর এখন রেস্ট দরকার, না ঘুমালে দুর্বল হয়ে যাবি, পরে ঠিকমতো কাজ করতে পারবি না। আসলেই আমার দুর্বল লাগছিল, রাতেও ভালো ঘুমাতে পারিনি। আমি বললাম, ঠিক আছে। এরপর অন্বেষাদি হাসপাতালে চলে গেল। আমি দরজা বন্ধ করে এসে শুয়ে পড়লাম। 3টের দিকে দিদির ডাকাডাকি এবং দরজা নাড়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল। এরপর দরজা খুলে দিলাম। দরজা খুলে এসে আমি আবার শুয়ে পড়লাম। অন্বেষাদি আঙ্কেলকে খেতে দিল। দিদি বলল, এই তুমি ওষুধ খেয়ে নাও, ঘুমের বড়ি খেতে যেন ভুলো না। একটু পরে আঙ্কেল নাক ডাকতে শুরু করেন। সাথে সাথেই অন্বেষাদি আমার কাছে চলে এলো গল্প করতে। একদিকে আঙ্কেল ঘুমাচ্ছে আর আমরা রাত জেগে গল্প করছি। অনেক ভালো লাগছিল গল্প করতে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কি গল্প করছিলাম আমরা। পরের দিন আমি আর অন্বেষাদি হাসপাতালে গেলাম আঙ্কেলের টেস্টের রিপোর্ট আনতে। ডাক্তার জানালো তার স্বামী কখনো বাবা হতে পারবে না। এত চিকিৎসা করিও কোনো লাভ হলো? কিন্তু এসব কথা আঙ্কেলকে জানানো যাবে না, তাহলে মন খারাপ করতে পারে। তাই আমরা রিপোর্ট নিয়ে রুমে ফিরলাম। অন্বেষাদি আঙ্কেলকে মিথ্যা কথা বলল যে তার রোগ ঠিক হয়েছে। আঙ্কেল অন্বেষাদিকে ফিসফিস করে বলল, তাহলে আজ রাতে পরিকল্পনা করতে হবে, যেমন কথা তেমন কাজ। সেদিন রাতে অনেক কিছু ঘটে গেল আর আমি তাকিয়ে শুধু দেখছিলাম। অন্বেষাদি আঙ্কেলের সাথে সময় কাটিয়ে গভীর রাতে আমার সাথে গল্প করতে আসলো। সেদিন রাতে গল্পে গল্পে অনেক আনন্দ হলো। এরপর কয়েকদিন পরের ঘটনা। দিদিরা শিলিগুড়ি থেকে বাড়ি চলে যাবে। আঙ্কেলের চিকিৎসা হয়ে গেছে, তাদের আর এখানে থাকার দরকার নেই। আজকে বিদায় নিচ্ছে দিদিরা। ব্যাগ বোচকা সব বাঁধা হয়ে গেছে। আমি স্টেশন পর্যন্ত যাব ওদের এগিয়ে দিতে। ট্রেনে ওঠার আগে দিদি অনেক কাঁদলো, বলল, তোর সাথে আর কবে দেখা হবে অর্ণব? তোকে ছাড়া আমি থাকবো কি করে? আমার কিছুতেই ভালো লাগবে না। আমি দিদিকে অনেক প্রতিশ্রুতি দিয়ে বাসায় ফিরলাম। দিদির জন্য খুব খারাপ লাগছিল। খুব সহজ সরল মেয়েটা। দেখতে দেখতে 9 মাস কেটে গেল। একদিন খবর শুনতে পেলাম দিদির ছেলে হয়েছে। দিদি ফোনে বলল, ছেলে নাকি একদম আমার মতো হয়েছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কি ঘটেছে। যাই হোক, আমাকে দেখতে যেতে বলল দিদি। আমি যাওয়ার সুযোগ পাচ্ছিলাম না। শেষে ছেলের বয়স যখন 5 মাস, তখন কাজের ছুটি নিয়ে ছেলেকে দেখে এলাম। 4 দিন ছিলাম অন্বেষাদির বাসায়। আঙ্কেল অফিসে গেলে আর রাতে ঘুমিয়ে পড়লে আমি আর অন্বেষাদি অনেক গল্প করতাম। আঙ্কেল আগের থেকেও আরও অসুস্থ হয়ে পড়েছে, আরও বুড়ো হয়ে গেছে। চলতে ফিরতেও তার কষ্ট হয়, যার কারণে আমার আর অন্বেষাদির একটু সুবিধা হতো। মাঝে মধ্যেই আমরা গল্প করতে পারতাম কোনো চিন্তা ছাড়াই।